রিয়াদ, এই রিয়াদ, তাড়াতাড়ি নিচে আয়। আমি মোবাইলে গেম খেলতেছি, তখনই আম্মুর ডাক পড়লো। ধুর, ডাকার আর টাইম পেল না। আমি খেলা বন্ধ করে নিচে গেলাম। কি হয়েছে, এভাবে চিল্লো কেন? নে ধর, বাজার থেকে এগুলো নিয়ে আয়। আমি পারবো না। আমি কোনোদিন বাজার করছি নাকি? করস নাই, এখন করবি। আমার মতো পিচ্চি পোলারে তুমি বাজারে পাঠাচ্ছ? আমাকে যদি রাস্তায় কেউ ধরে টাকাগুলো কেড়ে নেয়? না না, মই পারবো না। তা বললে হবে না, তোকেই যেতে হবে। না, আমি পারবো না। আমার ভয় করে না বুঝি? তোর ভাইয়ের গোষ্ঠী উদ্ধার করব, যা বলছি। আমি তো ভয়ে কাচুমাচু হয়ে গেছি। কি আর করার, বাধ্য হয়ে যেতে হলো। আচ্ছা, টাকা দাও। এই নে ধর। আম্মু, আমাকে কিছু দিবে না? তোকে কেন দিব? মা, আমি কষ্ট করে বাজারে যাব, আমার বেতন দিতে হবে না? ঝাড়ুটা কই? দাঁড়া, তোর বেতন বের করছি। আমি আর ওখানে দাঁড়ালাম না, এক দৌড়ে রাস্তায়। আর মনে মনে ভাবছি, টাকা যখন দিল না, তাহলে বাজার থেকে মেরে দেব। আবার আপনারা আমার আম্মুকে বলে দিয়েন না, আমি আপনাদের আপন ভেবে বললাম। যেতে যেতে পরিচয় ছেড়ে ফেলি। আমি মোহাম্মদ রিয়াদ, বাবা মার একমাত্র পোলা। ক্লাস 10-এ পড়ি। বাবা বিদেশে থাকে, মা গৃহিণী। এই নিয়ে আমার হ্যাপি পরিবার। পরিচয় দিতে দিতে বাজারে চলে আসলাম। এসে লিস্ট দেখতে লাগলাম। দেখি শুরুতে পেঁয়াজ লেখা আছে 2 কেজি। ও চাচা, পেঁয়াজের কেজি কত? 260 টাকা। মজা করেন কেন? পেঁয়াজ তো কেজি 26 টাকা। মজা করব কেন, পেঁয়াজের দাম বেড়েছে। আচ্ছা, আপনার জন্য 250 টাকা। চাচা, 25 টাকা হবে? হলে 2 কেজি দেন। আরে জানতো, আপনি পেঁয়াজ কিনতে আসেন নাই, পেঁয়াজের খোসা কিনতে এসেছেন। আমি মনে হয় এখন মঙ্গল গ্রহে আছি। আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। কি বলবি বল। আম্মু, তোমার জন্য একটা গুড নিউজ আছে। বল। বলছি কি, পেঁয়াজ কিনতে তো সব টাকা চলে যাবে। কেন, পেঁয়াজ তো সস্তা আছে। আম্মু, পেঁয়াজের কেজি এখন 260 টাকা। দেখ, টাকা মারার ধান্দা করবি না। আম্মু, আমি সত্যি বলছি, তোমার মাথায় হাত দিয়ে বলছি। তো কি করবি এখন? তুমি কি পেঁয়াজ ছাড়া রান্না করতে পারবে? যে টাকা দিয়ে পেঁয়াজ কিনবো, সে টাকা দিয়ে বড় একটা রুই মাছ পাবো। পেঁয়াজ ছাড়া রান্না তোর মাথা দিয়ে করবো? কি আর করার, 1 কেজি নিয়ে আয়। ওকে বলে কেটে দিলাম। ইস, আজ তো আর ধান্দা হবে না। সব কিছুর জন্য শালার পেঁয়াজ দায়ী। চাচা, 1 কেজি পেঁয়াজ দেন তো। এই নাও। তারপর একে একে সব বাজার শেষ করে বাসার দিকে হাঁটা ধরলাম। মাঝপথে দাঁড়িয়ে টাকা গুনে দেখি শুধু আর 200 টাকা আছে। যাক, কপালে যা আছে তাই পকেটে ঢোকাই আগে। বাসার কাছাকাছি যখন আসলাম, তখন একটা বোরকা পরা মেয়ের দিকে আমার চোখ আটকে গেল। আমি চোখ সরাতেই পারছি না, হাঁ করে তাকিয়ে আছি। কি মায়াবীর চোখ জোড়া, যে কেউ তার চোখের মায়ে পড়ে যাবে। আমি এক ধ্যানে তাকায় আছি। আমি খেয়ালও করে নাই মেয়েটি আমার সামনে চলে এসেছে। কি মিস্টার, এইভাবে তাকাই আছেন কেন? মেয়েটির কথায় আমার ধ্যান
আম্মু খেতে ডাকে। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। যারা আমার সামনাসামনি বসেছে। আম্মু খাবার দিলে খাওয়া শুরু করলাম। হঠাৎ পায়ে কিসের যেন স্পর্শ অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখি যারা পা দিয়ে সুরসুরি দিচ্ছে। ওর দিকে তাকিয়ে দেখি ও মিটি হাসছে। আমি আবার খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে যখনই উঠতে যাব তখনই যারা। রিয়াদ, আমাকে একটু বাসায় দিয়ে আয়। সে কি মা, এতদিন পর এলে? না, আজ এইখানে থাক, কাল সকালে যেও। না আন্টি, অন্য একদিন আসবো, আজ আসি। রিয়াদ চল। আমি পারবো না। কেন? আমার ভয় করতেছে এত রাতে বাড়ির বাইরে যেতে। আমি পারবো না বাবা। তাহলে আমি একলা যাব? তোর ভয়ের গোষ্ঠী কিলাই, ও মেয়ে মানুষ, একা একা কেমন করে যাবে? আমি তো ভয়ে না থাক বললাম না, আবার আমার কষ্টে করে মান সম্মানে দাগ পড়বে। আমার মতো শিশুর দিকে এইভাবে তাকাচ্ছ কেন? আমি যাচ্ছি তো। এই তো গুড বয়। গুড না ব্যাড সেটা পরে জানতে পারবি। শাকচুনি কোথাকার। চলেন। আবার আসবে কিন্তু। এখন আসি তাহলে, চল। তারপর দুজনে বেরিয়ে গেলাম। নির্জন রাস্তায় দুজনে পাশাপাশি হাঁটতেছি, কেউ কিছু বলছি না। হঠাৎ যারা আমার হাত ধরে ফেলল। আমার গায়ে একটা কম্পন দিয়ে উঠল। আসলে এর আগে কোনো মেয়ের হাত ধরে নিত তাই। এই, আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়েন বলছি। আমার না খুব ভয় করছে। এর আগে কোনোদিন এত রাতে রাস্তায় নামি নাই তো। ওকে, তবে আমার কিন্তু লাগছে। কি লাগছে? সুরসুরি লাগছে। বলার সাথে সাথে ও হেসে দিল। পাগল ছেলে। হয়েছে, এবার চুপ করে হাঁটেন। তারপর দুজনে হাত ধরে চুপচাপ হাঁটতেছি। দুজনকে মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা। বাস্তবে কিন্তু খাঁটি সিঙ্গেল। আমার অন্যরকম অনুভূতি হচ্ছে। আপনাদের ধরতে ইচ্ছে হচ্ছে বুঝি? হাঁটতে হাঁটতে ওদের বাসায় চলে এলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর ম্যাডাম দরজা খুলে দিল। যারাকে দিতে এলাম। আমি এখন যাই। যেতে পারবে তো, না হয় এখানে থেকে যাও। না ম্যাম, পারবো। আমি তাহলে যাই। আচ্ছা, সাবধানে যেও। আমি আর কিছু না বলে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর বাসে চলে আসলাম। এসে রুমে গিয়ে শুয়েই ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। রাস্তায় হাঁটতেছি, ও মা, আবার দেখি কালকে সেই বরকাওয়ালি মেয়ে দাঁড়িয়ে আছে। হাই, কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? না, আপনাকে আসতে দেখে দাঁড়াইছি একসাথে যাওয়ার জন্য। ও, তাহলে চলেন। দুজনে হাঁটতেছি। আচ্ছা, আপনার বাসা কোনটা? এলাকায় নতুন আসছেন মনে হয়। হ্যাঁ। আপনার বাসা কোনটা? তোমার মেয়ে। এই রে, কি বলে ফেলছিলাম। আর একটু হইলেই তো ধরা খাইলাম। কালকে আপনাকে যেখান থেকে বিদায় দিচ্ছিলাম ওইখান থেকে একটু ডানে গিয়ে আবার বামে। আর কিছু বললাম না, নীরবে হাঁটছি। নীরবতা ভেঙে, আচ্ছা আমরা কি আগাইতে পারি? মানে তুমি করে বলতে পারি। ওর সাথে কথা বলতে বলতে স্কুলে চলে গেলাম। আমি ওর আগে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ হলে আমরা দুজনে একসাথে বাসার দিকে রওনা দিলাম। ওর বাসার সামনে এসে পড়লে ওকে বিদায় দিয়ে আমিও আমার বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলে দিতেই শালা আমার তো প্যান্ট নষ্ট হওয়ার অবস্থা। আম্মু দেখি ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর ব্যাঙের মতো, দূর সাপের মতো ফুঁসছে। আমি তো ভয়ে কাবু হয়ে গেলাম। মই তো কিছু করি নাই। ওগো আম্মু, আপনি এইভাবে খাড়াই আছেন কিল্লাই? আসেন নবাবের বেটা, আপনার অপেক্ষা করতেছি। তো হাতে ঝাড়ু কেন? সেটা কিছুক্ষণ পর টের পাবেন। আসেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? ও মা, এত সম্মান কই রাখমু? আজ ঝাড়ু থেরাপি খেতে হবে, অবস্থা বেশি ভালো না। কি রে, কি ভাবিস? ভাবতেছি তুমি আমাকে আজ যেভাবে সম্মান দিয়ে কথা বলছো, এত সম্মান আমার শ্রদ্ধাভাজন ড্যাডিকে করছো কিনা সন্দেহ। কি কি বললি? এই বলে আমার কান টেনে ধরে বাসার ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এইবার বল, ওর মেয়ের সাথে তো লুতুপুতু করতেছস? এই রে, আম্মা কেমনে জানলো? কি সব আজে বাজে কইতেছ? তোমার শরীর ঠিক আছে? এই বলে কপালে হাত দিতে যাব, তখনই
আম্মু দিল একটা হাঁটু বরাবর। বল মেয়েটা কে? আই কেমনে জানবো? আমার তো মেয়ে মানুষ দেখলেই কেমন কেমন জানি করে, কি করে? লজ্জা করে। আমি মেয়েদের থেকে 2 হাত দূরে থাকি, আর তুমি বলছো আমি নাকি? ছি, আমার বলতেই লজ্জা করতেছে। তোর লজ্জার গোষ্ঠী গিলাই। বল, এসব কতদিন ধরে চলছে? আচ্ছা আগে বলো, কোন হারামি আমার নামে এত বড় অপবাদ দিচ্ছে? সেটা তো জানতে হবে না। ঝাড়ু থেরাপি দেবো না কি? সত্যিটা বলবি। আমি হাজার বলেও বিশ্বাস করবে না যে আম্মুর কানে এই বিষটা সে ডোজ ভালো করেই দিছে। আমি একটা বুদ্ধি করে, আরে যারা যে কখন এলে? আমি এটা বলতেই আম্মু পেছনে ফিরে, এর ভেতর আমি উদাও, মানে এক দৌড়ে রুমে। আম্মু পেছনে ফিরে কাউকে না দেখে আবার সামনে ফিরতে দেখে আমি নাই। দেখি আজ তোকে খাবার কে দেয়। আমি ওইদিকে রুমের দরজা বন্ধ করে দিছি। যেভাবে খেপেছে মনে হয় না ধরতে পারলে আস্ত রাখবে। আম্মু তো মুখে যা আসছে তাই বলছে। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম, আর রুম থেকে বের হয়নি। উফ, পেটের ভিতর হাডুডু খেলা চলছে। ওইদিকে আম্মুর ভয়, এদিকে পেটের আর্তনাদ। কি করা যায়? বুকে 100 গ্রাম সাহস নিয়ে ডাইনিং টেবিলে গেলাম। দেখি খাবার রাখা আছে। আমি গিয়ে থালায় খাবার নিয়ে যখনই মুখে খাবার তুলছি, তখনই কে যেন খাবারের থালা টান দিল। ও মা, এই তো দেখি আমার দয়ালু মাম্মি। কি নবাবজাদা, চুপি চুপি এসে খাবার খাওয়া হচ্ছে? আজকে আপনার খাবার বন্ধ। ও মা, আগে খাইতে দাও, তারপর যা শাস্তি দিও। না, এটাই তোর শাস্তি। যাও, খাবো না। এই বলে যখন চলে আসতে যাব তখনই আম্মু। আমিও কিন্তু এখনো খাইনি। আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। কি বলছো? তুমি এতক্ষণ না খেয়ে বসে আছো কেন? আমার ছেলে যে না খেয়ে আছে, আমি কেমনে খাই? আমি সাথে সাথে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। দুপুটো চোখের জল গড়িয়ে পড়ল আমার অজান্তেই। আমি তাড়াতাড়ি চোখ মুছে স্বাভাবিক হয়ে, তাড়াতাড়ি খেতে বসো, আমি তোমাকে খাইয়ে দেবো। আম্মু কিছু না বলে খেতে বসলো। আমি আম্মুকে খাইয়ে দিতে লাগলাম, আর আম্মু আমাকে। আসলে মায়ের ভালোবাসা এমনই, যতই রাগ থাকুক তবু সন্তানের প্রতি এক বিন্দু ভালোবাসা কমবে না। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। এভাবে খাওয়া শেষ করে আম্মু তার আঁচল দিয়ে আমার মুখ মুছে দিল। আহা, আজ অনেক তৃপ্তি করে খেলাম। হয়েছে, যা এবার রুমে গিয়ে ঘুমা। ওকে মম। আমি রুমে এসে চিন্তা করতে লাগলাম, কে আম্মুকে এমন একটা মারাত্মক খবর দিল। যে হোক, তাকে একবার হাতের কাছে পাই, আচ্ছা মতো পচা বানাতে চুবাবো। তারপর ঘুমের দেশে পায়ের জমালাম। যখনই ঘুম থেকে উঠি তখনই ঘড়ির দিকে তাকাতেই আমি অবাক। 4:30 বেজে গেল, আর আমি গাধার মতো ঘুমাচ্ছি। ম্যাডামের বাসায় পড়তে যাই 4টা, এখন 30 মিনিট লেট। ম্যাডাম যে রাগী জানি না কি করে। ধুর, আজকে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর ম্যাডামের বাসার সামনে এসে গেলাম। কলিং বেল বাজিয়ে যাচ্ছি, কিন্তু দরজা খোলার নামই নেই। আমার তো ইচ্ছে করছে দরজাটা ভেঙে ফেলি। অনেকক্ষণ পর দরজা খুলে দিল। দেখি যারা দরজা খুলে দিছে, আর মুখ টিপে হাসতেছে। কি হলো, হাসেন কেন? না, কিছু না। আমি আর কিছু না বলে ভেতরে চলে গেলাম। গিয়ে দেখি শ্রদ্ধেয় শিক্ষিকা বসে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ দেরি হলো কেন? আসলে কি বলবি, সোজাসুজি বল। ম্যাম, এত ধমক দেন কেন? বলছি তো, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সামনে তোর পরীক্ষা, আর তুই পড়ার প্রতি কোনো খেয়াল নেই। দেখ, এখন থেকে সব ফাজলামে বাদ দিয়ে পড়াশোনা কর। ম্যাম, আমাকে কি আপনার এরকম মনে হয়? আমার মতো ভালো পোলা এই এলাকাতে আর একটাও পাবেন না। হয়েছে, বই বের কর। বই বের করে বসে আছি। বাড়ির কাজ করছিস? এইমাত্র করে এলাম। কই দেখি তো।
রাগকে বিস্কুট দিয়ে মানে কন্ট্রোল করলো। কই, আমার তো ওনাকে খুব শান্তশিষ্টই মনে হচ্ছে। শান্তশিষ্ট? তুমি তো জানো না, ওই দিন আমাকে মেরে পিৎজা বানিয়ে দিয়েছিল। কষ্ট করে পিৎজা বানাই খাইতে পারে নাই। কি বলো? কি মাইরটা না দিছিল! এক মাইরে 3 দিন বিছানায়। এই দেখো ক্ষতগুলো এখনও আছে ওকে দেখিয়ে। ওইদিকে যারার আম্মু মানে শ্রদ্ধাভাজন বজ্জাত ম্যাম ফোন করে আমার আম্মুকে সব কিছু বলে দেয়। ক্লাসে এসে আমি আমার জায়গায়, যারা ওর জায়গায় চলে গেল। কিছুক্ষণ পর স্যার আসলো। আমি শুধু বরকওয়ালের দিকে তাকিয়ে আছি। কখন যে স্যার ক্লাস শেষ করে চলে গেল টেরই পাইনি। তারপর ম্যাম আসলো। আমার মনোযোগ তখনও ওর দিকে। পড়ানোর ফাঁকে ম্যামের চোখ আমার দিকে পড়তেই দেখে যে আমি এক নজরে যারার দিকে তাকিয়ে আছি। তখন ম্যামের ঠোঁটের কোণে হাসি ফুটলো। আবার মনে মনে ভাবে, এভাবে চলতে থাকলে তো ওর লেখাপড়া নোয়াখালী চলে যাবে। রিয়াদ, ম্যামের ডাকে আমার হুঁশ ফিরল। জি জি ম্যাম। পড়ায় মনোযোগ দাও, সামনে পরীক্ষা। এইভাবে করতে থাকলে তো তোমার ভবিষ্যৎ অন্ধকার। সরি ম্যাম। পড়ায় মনোযোগ দাও। আমি পড়ায় মনোযোগ দিলাম। দেখতে দেখতে ম্যামের ক্লাস শেষ। তারপর একে একে সব ক্লাস করে বের হলাম। সামিয়ের জন্য অপেক্ষা করতেছি। তাহলে যাওয়া যাক। হুম। তারপর দুজনে হাঁটতে লাগলাম একটা দোকানের পাশে এসে। তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। ওকে। দোকানে গিয়ে একটা মিনি লাক্স সাবান কিনলাম সামিয়াকে প্রপোজ করার জন্য। সামিয়ার কাছে এসে চলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম। এসে দুজনে দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। ওইদিকে যারা মনে মনে বলছে, হারামি কিছু বলছে না কেন? আমার তো আর তর সইছে না। তুমি কি জানি বলবে বলছিলে, বললে বলো, না বললে বাই। আমি এক ধ্যানে ভাবছি কিভাবে শুরু করব। যারার কথা আমার কানে ঢুকেই নাই। কি হলো? ভাবছি। কি ভাবছো? বলতে ভয় করতেছে। ভয় নেই, বলে ফেলো। জানি না কিভাবে বলবো, তবু না বলে থাকতে পারবো না। এই বলে পকেট থেকে লাক্স সাবানটা বের করে ওর সামনে হাঁটু কেড়ে বসে, আমি তোমার চোখের মায়ায় সেই প্রথম দেখায় পড়ে গেছি। তোমার চোখগুলো আমাকে কেমন জানি টানে। আমি তোমার চোখের মায়ায় সারা জীবন পড়তে চাই। আমি তোমার শীতের চাদর হতে চাই। তুমি কি আমায় তোমার সাথে সারা জীবন পথ চলার সুযোগ দিবে? তোমার চোখের মায়ে পড়তে কখন যে তোমায় এ মনে জায়গা দিয়ে ফেলেছি তা আমি নিজেও টের পাইনি। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। লাভ ইউ। সাবানটা ওর দিকে এগিয়ে দিয়ে, বাস্তবে কাউকে সামনাসামনি এইভাবে প্রপোজ করতে পারবো না, কারণ আমি খুব লাজুক। ও আমার হাত থেকে সাবানটা নিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো। কি হলো? আমি তো হাসার কিছু বলিনি। তোমাকে কত সুন্দর করে প্রপোজ করলাম, এভাবে কবিও পারবে না। এইটা কি? সাবান দিয়ে কেউ প্রপোজ করে? সবাই করে গোলাপ দিয়ে, আর তুমি? এটা যেই সেই সাবান না, এটা হচ্ছে হাজারো গোলাপের সমৃদ্ধ লাক্স সাবান। আমি তোমাকে হাজারো গোলাপ দিয়ে প্রপোজ করলাম। এইটা তো আগে ভাবিনি। রাখো তোমার ভাবা ভাবি, আগে আমার উত্তর দাও। কিসের উত্তর? ইস নেকা, আমি যে এতক্ষণ কষ্ট করে প্রপোজ করলাম তার উত্তর। আমার সময় লাগবে। কিন্তু যারার ইচ্ছে করছে এখন চিৎকার করে বলতে, রিয়াদ, আমিও তোমাকে ভালোবাসি। সেই
বাসায় এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলতেই আমাদের দুজনের চোখ কপালে। কারণ আমার বাসায় ম্যাডাম। আমি তো ভয়ে দাদার নাম জপতেছি, কিন্তু সামিয়াকে দেখে স্বাভাবিক মনে হলো। আপনি হঠাৎ এখানে? আমার বান্ধবীর বাসায় আসছি, আর কি। জানি না বজ্জাতটা আম্মুকে কি কি বলেছে, আজ কপালে খুব খারাপই আছে। মনে মনে ম্যামের 14 গোষ্ঠীকে একবার আসমানে তুলছি, আবার পাতালে ফেলছি, এগুলা ভাবছি। তখন আম্মু, এই সুমা, কে এলো রে? তোর গুণধর ছেলে, এসে দেখে যা সঙ্গে কাকে নিয়ে এসেছে। আম্মু দৌড়ে রান্নাঘর থেকে এলো, হাতে দেখে কুন্তি। আজ আমি শেষ। বুকে সাউন্ড বক্স চলতেছে। কি রে, তোর সাথে এই মেয়েটাকে? ও হচ্ছে সামিয়া। সামিয়া উনি আমার আম্মু, আর ওনাকে তো চিনো, আমাদের বজ্জাত ম্যাম। ওর কানে কানে বললাম। আমার কথা শুনে যারা তো সেই রাগ উঠেছে, তবু রাগকে ললিপপ দিয়ে শান্ত রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মেয়েটাকে এখানে কেন নিয়ে আসলি? এ মা, তুমি কাল বললে না ওকে আজ বাসায় নিয়ে আসতে, তাই ওকে আজ নিয়ে এলাম। এখন ভুলে গেলে? তুমি আমার মান সম্মান আর রাখলে না। ও, তাহলে তুমি সেই। আসো মা, ভেতরে আসো। তারপর সবাই ভেতরে ঢুকলাম। সোফায় বসে তোমরা কথা বলো, আমি গোসল করে আসি। আমার মেয়ের সাথে আবার নতুন করে কথা বলার কি আছে? মনে মনে বলছে আর মুসকে মুসকে হাসছে। যা, তোরে এখানে দরকার নেই। এখন তো আমাকে দরকার হবে না, বউ পেয়ে গেছো না। এই বিড়বিড় করে কি বলিস? কিছু না, এই বলে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নামতে গিয়ে তখন তাদের কথাগুলো শুনতে পেলাম। তোর ছেলের পছন্দ আছে বলতে হয়। দেখতে হবে না ছেলেটা কার? তোর ছেলে যা ফাজিলের ফাজিল। ম্যামের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। বজ্জাতটা শুধু আমাকে নিয়ে লাগে। ম্যাম, আপনি শুধু আমাকে নিয়ে থাকেন কেন? সবসময় আমার সাথে রাগ দেখান। আমি আপনার সাথে কি ফাজলামি করলাম? আমার মতো সাদাসিধে পোলারে আপনি ফাজিল বলেন? আম্মু, তুমি তোমার বান্ধবীকে আমার পেছনে লাগতে নিষেধ করো। ওই, আমি তোর পেছনে কখন লাগলাম? ভুলে যাস না, আমি তোর শাশু। বলেই আটকে গেল, কারণ আম্মু তার দিকে চোখ বড় বড় করে তাকালো। কি? তুই ভুলে যাস না, আমি তোর ম্যাম। ওই, তুই চুপ কর। হাতে এটা দেখেছিস? ভয়ে আর কিছু বললাম না। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। তোরা কথা বল, আমি খাবার রেডি করি। আন্টি, আমাকে বাসায় যেতে হবে, অন্য আরেকদিন আসবো। আজ আসি। না, তা বললেন হবে না। আজ প্রথম এলে না খাইয়ে ছাড়ছি না। এ, প্রথম এলাম। আন্টি দেখতেছি ভালো অভিনয় করতে পারে। তারপর আম্মু খাবার সাজাতে চলে গেল। খাবার সাজানোর পর আমাদের খাবার খেতে ডাকলো। আমরা টেবিলে গিয়ে বসলাম। আম্মু আর সামিয়া পাশাপাশি বসছে। খাবার নিয়ে খাওয়া শুরু করলাম। তখনই আম্মু, মা, তুমি খাবার না খেয়ে এইভাবে বসে আছো কেন? তারপর সামিয়া আম্মুর কানে কানে কিচেনে বলল, ওই রিয়াদ, তুই রুমে গিয়ে খা। কেন? এখানে গেলে কি হয়? সামিয়া তোর সামনে খেতে চাইছে না। বুঝতে পারছি, সামিয়া আমার সামনে খেলে আমি ওর মুখ দেখে নিব, তাই আমার সামনে খাচ্ছে না। আমিও এত সহজে যাব না। আমার সামনে খেলে কি হয়েছে? আমি কি ওর খাওয়ার দিকে তাকিয়ে থাকবো নাকি? তুই রুমে যাবি কি না বল। না, আমি এখানেই খাবো। ম্যাম মুসকি মুসকি হাসতেছে। না, তুই রুমে যাবি ব্যাস। বস্তা ভালো না, এখান থেকে কেটে পড়াই ভালো। ওকে, যাচ্ছি। এই বলে খাবারের প্লেট নিয়ে রুমের দিকে হাঁটা ধরলাম। তখনই মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, আড়াল থেকে দেখলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। চুপি চুপি দরজার কাছে গিয়ে ওকে দিচ্ছি, ও কখন মুখ খোলে। ওই, লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? আরেকবার যদি দেখি খবর আছে। এই রে, আম্মা কেমনে দেখতে পেল? যাবি নাকি আমাকে উঠতে হবে? আমি তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়লাম। মনে এক বস্তার শোক নিয়ে রুমে চলে গেলাম। তারপর খাওয়া শেষ করে প্লেট নিয়ে নিচে নামলাম। এসে দেখি সামিয়া মুখ খুলে সোফায় আম্মুর সাথে বসে আছে, কিন্তু উল্টো দিকে হওয়ায় আমি মুখ দেখতে পারছি না। আমি চুপি চুপি গিয়ে যখন দেখতে যাব তখনই আম্মু দেখে ফেলল। চুপি চুপি এসে ওর মুখ দেখা হচ্ছে, তাই না? আম্মুর কথা শুনে যারা তাড়াতাড়ি মুখ বেঁধে ফেলল। উফ, বাচ্চা গেল। কই? আমি কেন ওর পেতনির মুখটা দেখতে যাব? এখন ওর মুখ দেখতে পারবি না, সময় হলে ঠিকই দেখতে পারবি। আমার বয়ে গেছে। তা তো দেখতেই পাচ্ছি, চুপি চুপি দেখতেছো। আজ তাহলে আসি, আম্মু চিন্তা করবে। মানে দুজনেই এখানে?
আজ থেকে গেলে হয় না? না আন্টি, আরেকদিন আসবো। তাহলে আমিও আসি। তুইও চলে যাবি? হ্যাঁ। আচ্ছা যা, কাল যারা মামুনিকে আসতে বলিস। এই রিয়াদ, যা সামিয়াকে দিয়ে আয়। ওর যাওয়ার দরকার নেই, আমি ওই পথেই যাব। তাহলে তো ভালো। আচ্ছা সাবধানে যা। তারপর ওদের বিদায় দিয়ে, আচ্ছা আম্মু, ও দেখতে কেমন? আমার ওকে খুব পছন্দ হয়েছে, ওকেই আমার বউ বানাবো। তোমার বউ বানাবে মানে? তুমি তো মেয়ে মানুষ, বউ কেমনি বানাবে? আরে ফাজিল, তোর বউ বানাবো বলছি, ওকে তোর বউ করে আনবো। সত্যি বলছো আম্মু? এই বলে আম্মুকে জোরে ধরলাম, কিন্তু শর্ত আছে। সাথে সাথে ছেড়ে দিয়ে, আবার কি শর্ত? তুই যতদিন না তোর পরীক্ষা শেষ হচ্ছে ততদিন ওর সাথে যোগাযোগ করতে পারবি না, ওর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবি না। কি? এ আবার কেমন শর্ত? ও আর আমি একই স্কুলে পড়ি, কথা তো বলতেই পারি। তা পারবি, কিন্তু পড়ার সময়ের বাইরে। মোবাইলে তো একদমই না। আম্মু গো, আমারই এত কঠিন শাস্তি দিয়েন না।
মতো মেয়েদের সাথে এর চেয়ে ভালোভাবে কথা বলা যায় না। বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি আমি না, তুই করতেছিস, পেতনির ঘরের পেতনি। দেখ তোর লোকে এতক্ষণ ভালোভাবে কথা বলেছি, উত্তি কোথাকার, শুধু ঘেউ ঘেউ করিস। কি কি বললি তুই? এই বলে অধরার দিকে তেড়ে যেতে লাগলো। আমি অবস্থা খারাপ দেখে ওকে ওখান থেকে টেনে নিয়ে আসলাম। তুই আমাকে আনলি কেন? আজ ওর একদিন কি আমার আধা দিন। শান্ত হও, দেখো ওর কোনো দোষ নেই। দোষ নাই। তুই জানোস, তোকে কোনো মেয়ের সাথে দেখলে আমার সহ্য হয় না। ও তাই নাকি বাবু, তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোকে ভালোবাসতে যাব কেন? পরীক্ষার আগে কোনো ভালোবাসা টালোবাসা চলবে না। ভালোবাসাকে উগান্ডা পাঠাই দাও। তাহলে একই দিন আমার সাথে যোগাযোগ রাখবে না? হ্যাঁ। ওকে, তাহলে আজ থেকে তোমার সাথে কোনো কথা নাই। হ্যাঁ। কথা হবে পরীক্ষার পর, কিন্তু ততদিনের জন্য আরেকটা পটাইতে হবে। কি, তুই অন্য মেয়ের সাথে লাইন মারবি? মারলে তোমার কি? এতদিন একা একা চলবো কেমনে? তার জন্য একটা হলে মন্দ হয় না। তুই অন্য মেয়ের দিকে তাকালে তোর চোখ তুলে বিক্রি করে দিব। এই দেখা যাবে। আমি অধরার সাথে লাইন মারবো, দেখি তুমি কি করতে পারো। আমার সামনে থেকে দূর হ। হ্যাঁ যাচ্ছি, ভালো থেকো। তারপর ক্লাসে চলে এলাম। ক্লাসে সামিয়ার দিকে একবারও তাকাইনি। স্যারের কথা মনোযোগ দিয়ে শুনছি। আমাকে এখন থেকে ভালো করে পড়তে হবে, সামিয়াকে দেখিয়ে দিব। তারপর ক্লাস শেষ হলে ডানে বামে না তাকিয়ে সোজা বাসে চলে এলাম। বিকাল হলে ম্যামের কাছে প্রাইভেট পড়তে চলে গেলাম। ম্যাম যেগুলো পড়াচ্ছেন সেগুলো মন দিয়ে পড়ছি। পড়ার ব্যাপার ছাড়া আর একটা কথাও বললাম না। আমার এমন পরিবর্তন দেখে ম্যাম তো অবাকের ওপর অবাক। যে ছেলের ফাজলামো না করলে ভাত হজম হয় না, সে এত শান্ত কেমন করে হলো? কি ব্যাপার, আজ এত ভদ্র কেন? ম্যাম সামনে পরীক্ষা, তাই এখন থেকেই মন দিয়ে পড়ব। ভালো। পড়া শেষ হলে বাসে চলে আসলাম। সন্ধ্যা হলে পড়তে বসলাম। মা আমার রুমে এসে রীতিমতো অবাক, কারণ এই সময়ে আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। আর আজ পড়তে বসলাম। ব্যাপারটা আমার আম্মুর কাছে হজম হচ্ছে না। আজ সূর্য কোন দিকে উঠেছে? আজ রান্না করে চুলা থেকে উঠেছে। যাও তো, ফালতু পেশাল না পেরে পড়তে দাও। তা আজ কি মনে করে? সামনে পরীক্ষা, এখন থেকে যদি ভালো করে না পড়ি তাহলে পরীক্ষায় ভালো করব কিভাবে? এতদিন পর ভালো মানুষের নজর পড়েছে, আলহামদুলিল্লাহ। এইবার আপনি আসতে পারেন। আম্মু চলে গেল। আমি আবার পড়া শুরু করলাম। এভাবে পড়তে পড়তে কখন যে রাত 11টা বেজে গেল আমি নিজেও জানি না। আজ প্রথম এতক্ষণ পড়লাম। আমার মনে হচ্ছে আমি
আমি যা করছি তোমার ভালোর জন্য করতেছি। মনে মনে ভাবতেছে। এইভাবে দেখতে দেখতে পরীক্ষাটা চলে এলো। এই কয়েক মাস ভালো করে পড়ায় পরীক্ষা অনেক ভালো হয়েছে। আল্লাহর রহমতে সবাই পরীক্ষা ভালোই হয়েছে। কিন্তু সামিয়ার সাথে একটা কথাও বলিনি। আজ পরীক্ষা শেষ। আজ আমি অনেক খুশি, কারণ সামিয়া আজ থেকে আমার হবে। আমি পরীক্ষা দিয়ে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে থাকলাম। চোখে ঘুম লেগে আসলো। হঠাৎ কারো ডাকে আমার ঘুম নানুর বাড়ি চলে গেল। আমি চোখ খুলে দেখি সামিয়া। এই তাড়াতাড়ি ওঠো, কেন? আমরা ঘুরতে যাব। আমরা মানে? আমি আর তুমি। আমি কেন আপনার সাথে যাব? তোমার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি উঠে রেডি হও। আমাকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। উঠে রেডি হয়ে নিচে এসে আমার চক্ষু চড়ক গাছ, কারণ সামিয়া আজ বরকা পরেনি। আজ একটা নীল ড্রেস পরেছে, কিন্তু মুখ বাঁধা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আমি তো ওর দিক থেকে চোখ সরাতে পারছি না। ওকে আজ নীল ড্রেসে নীল পেতনি থুক্কু পরি মনে হচ্ছে। কি দেখছো এভাবে? কিছু না। আমার ছেলে বৌমার থেকে চোখ সরাতেই পারছে না। এই রে, কাজ ছাড়ছে। আম্মু সব দেখেছে। মান সম্মান বিরিয়ানি হয়ে গেল। তারপর আমি আর সামিয়া একটা পার্কে এলাম। এসে কিছুক্ষণ হেঁটে একটা বেঞ্চে গিয়ে বসলাম। আমি কিন্তু এখন পর্যন্ত ওর সাথে একটা কথাও বলিনি, যদিও ও কথা বলতে চেয়েছে। রিয়াদ, তোমার হাতটা দাও তো। কেন? দিতে বলছি, দাও। আমি হাত বাড়িয়ে দিলাম। ও আমার হাতে একটা আংটি পরিয়ে দিল। আমিও তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। এতদিন তোমাকে আমার কাছ থেকে দূরে রাখার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমাকে তোমার এইখানে একটা ছোট্ট জায়গা দিতে পারবে না? আমাকে কি ভালোবেসে আপন করে নিবে? ওর কথা শুনে আমার খুব খুশি লাগছে। কি হলো, চুপ কেন? আমার উপর এখনো রেগে আছো? প্লিজ আমাকে মাফ করে দাও। আমিও তোমাকে ভালোবাসি। এই পাগলি, কান্না থামাও। সত্যি? সত্যি। কিন্তু এতদিন অনেক কষ্টে নিজেকে তোমার থেকে দূরে রেখেছি। এখন সব কষ্ট উধাও তোমাকে পেয়ে। তারপর সামিয়া সুজা আমাকে জড়িয়ে ধরল। আমি তোমাকে আর কষ্ট পেতে দিব না। এই ছাড়ো, সবাই দেখতেছে। সামিয়া তাড়াতাড়ি ছেড়ে দিল। লজ্জায় মাথা নিচু করে আছে। আমার কিন্তু সেই রকম ফিলিংস হচ্ছিল ওর ছোঁয়া পেয়ে। আচ্ছা, তোমার চেহারাটা কখন দেখাবা? সামনের মাসের 2 তারিখ তো তোমার জন্মদিন। তুমি কেমনে জানলে? 5টা না 7টা না, একটা মাত্র স্বামী, তার জন্মদিন আমি জানবো না তো কে জানবে? বুঝলাম। তোমার জন্মদিনে তোমায় একটা বড় ধরনের সারপ্রাইজ দিব, আর সেদিন আমি আমার চেহারা তোমায় দেখাবো। সারপ্রাইজটা কি? সারপ্রাইজ ইজ সারপ্রাইজ। ওকে। আচ্ছা, যদি আমাকে দেখার পর আমাকে যদি তোমার ভালো না লাগে, তখন কি আমাকে দূরে ফেলে দিবে? না রে পাগলি, তুমি যেমনই হও না কেন, আমার ভালোবাসা তোমার প্রতি একটুও কমবে না। আমি তোমার রূপ দেখে ভালোবাসিনি, আমি তোমার ওই মায়াবী আঁখি দুটিকে দেখেই তোমাকে ভালোবেসেছি। তাহলে কথা দাও, সারা জীবন আমাকে ভালোবাসবে? এই হাতে সারা জীবন আগলে রাখবে আমায়? কথা দিলাম, এই জীবনে আমি শুধু তোমার। তারপর সামিয়া যেটা করলো, তারপর সামিয়া সুজা আমাকে জড়িয়ে ধরলো। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর সামিয়া, এই ছাড়ো। কেন? থাকো না, ভালো তো লাগতেছে। সবাই দেখতেছে তো। আমি সাথে সাথে ওকে ছেড়ে দিলাম। আপনারা তো জানেনই আমি একটু লাজুক টাইপের। আচ্ছা চলো। আচ্ছা চলো যাওয়া যাক, কিন্তু সারাটা পথ আমার হাত ধরে যেতে হবে। আচ্ছা চলো, পাগল কোথাকার। দুজনে পাশাপাশি হাঁটছি। আচ্ছা সামিয়া, তোমার পরিবার কি আমাদের সম্পর্কটা মেনে নেবে? সেসব আমার উপর ছেড়ে দাও। মা, একটা ছোট করে দিয়ে দিলাম। রিয়াদ, এটা কি করলে? আমার বউ দিলাম, তাতে তোমার কি? হইছে, তোমার সাথে কথায় পারবো না। তারপর যে যার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আমাদের রেজাল্ট দিয়ে দিল। আমি আল্লাহর রহমতে অনেক ভালো করেছি, যারা মানে সামিয়াও ভালো করেছে। আমার রেজাল্ট ভালো হওয়ার পেছনে সামিয়ার ভূমিকা রয়েছে। দেখতে দেখতে চলে এলো সেই দিন। আজ আমার জন্মদিন।
বাড়িটা হালকাভাবে সাজানো হয়েছে, তেমন বড় করে অনুষ্ঠান করতেছে না, ঘরোয়াভাবেই পালন করবে। আমার সব কিছু থেকে বেশি খুশি লাগতেছে আজ সামিয়ার চেহারাটা দেখতে পাবো তাই। ইস, ভাবতেই মনটা নেচে উঠছে। তারপর সন্ধ্যার পর থেকে মেহমান আসতে লাগলো। তেমন কেউ না, আমাদের পাশের বাসার ভাড়াটিয়ারা। আমি রুমে শুয়ে আছি, তখন আম্মু এসে বলল রেডি হয়ে নিচে যেতে। আমিও কিছু না বলে রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে আসতেই সবাই একে একে উইশ করতেছে। আমার হাতে ইয়া বড় বড় গিফট ধরাই দিচ্ছে। তারপর এলো আমার শ্রদ্ধেয় বজ্জাত থুক্কু, ভালো ম্যাম। শুভ জন্মদিন। ধন্যবাদ। ম্যামও আমার হাতে একটা গিফট ধরাই দিল। তারপর যে যার মতো কথা বলতেছে। আমি আমার মতো ঘুরে ঘুরে দেখছি, আমার চোখ জুড়ো একজনকে খুঁজছে। আপনারা ভাবতেছেন আমি সামিয়াকে খুঁজতেছি, তাই তো? তাহলে আপনারা ভুল ভাবছেন। আমি খুঁজতেছি জারাকে। ম্যাম এখানে আছে, কিন্তু জারা কোথায়? যাই ম্যামের থেকে জিজ্ঞেস করে আছি। যেই ভাবা সেই কাজ। ম্যাম জারা কোথায়? ওকে দেখতেছি না যে। ও গতকাল ওর নানুর বাড়ি গেছে। কি? আজ আমার জন্মদিন আর ও চলে গেল? এটা মোটেও ভালো কাজ করেনি। ওর মামা জরুরি তলব করেছে, তাই যেতে হয়েছে। তারপর আম্মু সবাইকে কেক কাটার জন্য ডাকলেন। আমরা সবাই গেলাম। নে ধর কেক কাট। আম্মু, তোমার বৌমাকে পেলে কেক কেটে ফেলবে। তাই তো, আমি তো একদম ভুলেই গেছি। ও এখন আসতেছে না কেন? এই তো আন্টি, আমি এসে গেছি। সবাই তখন দরজার দিকে তাকাই, দেখি সামিয়া। আমি তো ওকে দেখে একদম হা হয়ে গেছি। নেভি ব্লু বোরকা, চোখে কাজল, উফ কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। এক বস্তা ক্রাশ জমা করলাম। তারপর সামিয়া হ্যাপি বার্থডে টু ইউ বলে একটা কাগজে মোড়ানো গিফট দিল। ধন্যবাদ, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। সামিয়া কিছু না বলে মাথা নিচু করে রইল। এইবার কেকটা কাট। তারপর আমি ফু দিয়ে মোমবাতি নিবানোর সাথে সাথেই সবাই একসাথে হাততালি দিল। তারপর কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম। সবাইকে খাওয়ানোর পর, সামিয়া এবার তোমার সারপ্রাইজটা দাও না, আমি তো আর থাকতে পারছি না। অ্যাটেনশন প্লিজ। সবাইকে উদ্দেশ্য করে। তখন সবাই আমার দিকে তাকালো। তুমি নিজ হাতে এইবার আমার মুখটা খুলে দাও। আমি তুমি। আমি আস্তে আস্তে ওর মুখের দিকে হাত নিয়ে যাচ্ছি। আমার হাত কাঁপছে, জানি না আমার জন্য কি অপেক্ষা করছে। তারপর আস্তে আস্তে ওর মুখের কাপড়টা খুলে দিলাম। কাপড় খোলার সাথে সাথে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি সাথে সাথে দুপা পিছে চলে গেলাম। এ আমি কাকে দেখছি? এ তো জারা। সামিয়া, জারা কিভাবে হলো? না, এ হতে পারে না। জারা তুমি তুমি এখানে কেমনে? আমি। তুমি এতদিন যাকে ভালোবেসে এসেছো সেটা আমি। না, এ হতে পারে না। আমি তো সামিয়াকে ভালোবেসেছি, তোমাকে না। বাবা শান্ত হ, চোখে আমি সব বুঝিয়ে বলছি। কিচ্ছু বোঝানোর দরকার নেই। তোমরা সবাই আমাকে ঠকিয়েছ। আজ এত বড় সারপ্রাইজ পাবো ভাবতে পারি নাই। তোমরা কেউ ভালো না। কি নিখুঁত অভিনয়টা না করলে বলিউডের অভিনেতাদের হার মানাবে। এই বলে সুদা ছাদে চলে এলাম। আজ নিজেকে খুব অসহায় লাগছে। আমার সাথে সবাই এমন না করলেও পারতো। কি অপরাধ করেছিলাম আমি? যারা যদি আমাকে ভালোবাসে তাহলে সরাসরি বলতে পারতো। এত অভিনয় করার কি দরকার ছিল? এগুলো ভাবছিলাম, হঠাৎ কে যেন আমার পা জুড়ে ধরল। আমি নিচে তাকিয়ে দেখি যারা আমার পা ধরে কান্না করতেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি, একটু মজা করতে চাইছিলাম। আমার পা ছাড়ো। না, আগে বলো আমাকে ক্ষমা করেছো। পা ছাড়ো। ও ভয় পেয়ে তাড়াতাড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। তোমরা কেউ ভালো না, আমাকে এভাবে ঠকালে। যাও, তোমার মুখ দেখতেও ইচ্ছে করছে না। তখনই পেছন থেকে, বাবা আমাদের ক্ষমা করে দে, আমরা ভাবতে পারিনি যে তুই এইভাবে কষ্ট পাবি। প্লিজ একা থাকতে দাও। তুমি আমার মা হয়ে আমার সাথে এটা করতে পারলে? যারা যদি সরাসরি চোখে ভালোবাসার কথা বলতো, যদি তুই মেনে না নিতিস, সেই ভয়েও স্বামী এসেছে। মেয়েটা সত্যিই তোকে খুব ভালোবাসে, আর ওর সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে সেই ছোটবেলা থেকেই। কি? না, এটা আমি মানি না। বাবা আমাদের ক্ষমা করে দাও। আমার মেয়েটা রুমাকে না পেলে সত্যি মরে যাবে। আমি একজন মা হয়ে তোমার সামনে হাত জোড় করছি।
তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমি যেমনই হই না কেন আমাকে ছেড়ে যাবে না, আজীবন আমাকে ভালোবাসবে। তাই বলে এভাবে ঠকাবে? আমরা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসব করেছি, কিন্তু তুমি এতটা কষ্ট পাবে ভাবতে পারিনি। এখন আমি কি করব? হঠাৎ আম্মু আমার হাতে একটা তার মাথায় দিয়ে। তুই যদি যারাকে তুই মেনে না নিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এই মুহূর্তে আমার কিছু করার নেই, কারণ আমি আম্মুকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তাই এখন মেনে নিতে বাধ্য। আম্মু, আমি তোমার সব কথা মানতে রাজি আছি, তবু মরার কথা মুখে এনো না। আমি জানি তুই আমার কথা ফেলতে পারবি না, আমার কপালে চুমু দিয়ে। লাভ ইউ আম। কিন্তু এখন ওকে বউ করে আনবো না, আপাতত শুধু রেজিস্ট্রি করে রাখবো, যখন বিয়ের বয়স হবে তখন আনবো। তুমি যা ভালো বুঝো, ততদিন না হয় জমিয়ে প্রেম করব। কেউ বাধা দিচ্ছে নাকি? আচ্ছা মা, তোমরা যাও, ওর সাথে আমার কথা আছে। তারপর মা আর ম্যাম থুক্কু শাশুড়ি আম্মা চলে গেলেন। এখন আমি আর যারা আছি শুধু। আমি এত সহজে তোমাকে মাফ করব না। মানে? আমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোমাকে পেতে হবে। তুমি যা শাস্তি দিবে আমি সব মাথা পেতে নিব। সত্যি তো? হুম। বেশি কিছু না, আমাকে প্রতিদিন একটা করে লিপ কিস করতে হবে। এইটা কেমন শাস্তি আবার? এইটাই তোমার শাস্তি। এখন আমাকে মিষ্টি খাওয়াও। দাঁড়াও, আমি নিচে থেকে নিয়ে আসি। মিষ্টি তোমার কাছে আছে, নিচে যেতে হবে না। যা দুষ্টু, সবার সামনে কিভাবে দিব? এখানে তো আমি আর তুমি ছাড়া কেউ নেই। কেন তুমি দেখছো না তোমার পাঠকরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে? আমার লজ্জা লাগে না বুঝি? ও ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এখন আসতে পারেন। আপনাদের কারণে আমি আমার ফিউচার বইয়ের মিষ্টি খেতে পারছি না। আপনারা যে যার বাসায় চলে যান। সবাই চলে গেছে, এবার দাও। আচ্ছা। শুরু হলো আমাদের নতুন প্রেমের অধ্যায়।